যেভাবে প্রফেসর সিএন এর 2024 সালে উনি একটা প্রেডিকশন দিছিল, যে আপনার চ্যানেলের মধ্যে তার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল খুব বিখ্যাত, নাম হচ্ছে প্রেডিক্টিভ হিস্টোরি। তো এখন তো 26 চলে, উনি 24 সালে মনে করেন যে প্রেডিকশন দিছিল তিনটা। 1 নম্বর প্রেডিকশন হচ্ছে ট্রাম্প আবার ইলেকশনে জিতবে, মিলে গেছে। 2 নম্বর প্রেডিকশন দিছিল যে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, 2 নম্বর প্রেডিকশনে মিলে গেছে। 3 নাম্বারটা ডেঞ্জারাস, সে বলছিল ইরানের সাথে যুদ্ধ করতে যাওয়ার পরে ট্রাম্প হারবে, আমেরিকা হারবে। তো এখন এই জায়গায় প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে যে ভাই, ইরান ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধে জয় কাকে বলে আর পরাজয় কাকে বলে? এটা কিন্তু মনে করেন ক্রিকেট ম্যাচ না যে আপনি আপনার চেয়ে আমি 1 রান বেশি করছি, আমি জিতে গেছি। দিস ইজ ওয়ার। এবং আধুনিক যুদ্ধ কিন্তু খুব জটিল যুদ্ধ। আপনি দেখেন আফগানিস্তানে কিন্তু আমেরিকা এত বড় সুপ্রিমেসি থাকার পরেও জিতে নাই, ভিয়েতনামে আমেরিকা জিতে নাই, ইরাকে 20 বছর দখলে রাখার পরে কিন্তু রাতের অন্ধকারে চলে আসতে হয়েছে। এই জন্য এখনকার দিনের যুদ্ধে আপনি ওই কে জিতছে কে হারছে এটা বলা খুব কঠিন। তবে আমরা আইডেন্টিফাই করতে পারি। 1 নম্বর হচ্ছে, ইসরায়েল যদি ইরানের সকল প্রক্সি, হেজবুল্লাহ, হুতি, ইরাকি মিলিশিয়া, সিরিয়ান মিলিশিয়া এবং হামাস, এইটা যদি পুরা স্টপ করতে পারে, তাহলে ধরে নিব যে ইসরায়েল জিতছে। ইসরায়েল তো 40 কিলোমিটার গাজায় হামাস শেষ করতে পারে নাই। সুতরাং ইসরায়েল যে আদৌ জিতবে এটা বলা খুব কঠিন, মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। 1। আচ্ছা, আমেরিকা জিতছে বলবো আমরা তখনই যখন ইসরায়েল রাষ্ট্রটা টিকে থাকবে ওখানে, তাহলে আমেরিকার জন্য কিন্তু জয়। কিন্তু মোটামুটি মানে রেজিম চেঞ্জ করে, মানে নতুন সরকার বসাতে পারে, তাহলে কি বলা হবে যে আমেরিকা জিততে পারে? হ্যাঁ, আপনি এটাকেও বলতে পারবেন যে রেজিম যদি চেঞ্জ হয়, তাহলে আমেরিকাকে আপনি ক্রেডিট দিতে পারেন যে ওকে, আমেরিকা জিতছে। ওকে, আচ্ছা। আর ইরান জিতছে আপনি তখনই বলতে পারবেন যখন মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান ঘাঁটিগুলো গুটায় তুলে নিয়ে যাবে। তো এই হচ্ছে ধরেন জয়ের কথা। এখন আপনি পরাজয় কোনটা কার এটাও বলতে পারবেন, মানে 3 জনের না, জয় 3 রকম। ঠিক আছে, কিন্তু আমরা যদি এই গালফ কান্ট্রিগুলোকে দেখি, সৌদি আরব, কাতার, কুয়েত, এখানে আপনি দেখেন যে অনবরত মিসাইল অ্যাটাক হচ্ছে। এবং আজকে শুনলাম নাকি এই যে খরাম শহর নাম একটা মিসাইল আছে, ওটাও নাকি এরা ছুটতেছে, খুবই মানে আর কি। এবং আরো বলতেছে যে প্রায় 73% মিসাইল ছোড়া কমিয়ে দিয়েছে ইরান বর্তমানে ওই যে শাহেদ ড্রোন গুলো বেশি ছুটতেছে। এখন এমত অবস্থায় আজকে শুনলাম আমি যে কাতারে কিন্তু ব্যাপকভাবে ইরান ক্ষেপণাস্ত্র মারতেছে। এখন এই যারা এই যে এলাই গুলা আছে, এই যে মার্কিন এলাই, যে আবুধাবি, তারপরে দুবাই, আরব আমিরাত, তারপরে সৌদি আরব, কাতার, কুয়েত, এরা কি আসলে যুদ্ধ দীর্ঘায়িত হলে কি ট্রাম্পের উপর এরা কি ধরনের চাপ দিবে বা কি ধরনের খুশি হবে কিনা, আপনার কি মনে হয়? ওই যে এগিয়ে দেওয়া বন্ধ করে দিবে, ডলার দেওয়া বন্ধ করে দিবে। আপনি মনে করেন যে আপনি কাতারের কথাই বলেন ভাই, কাতারে আল জাজিরা নামের একটা চ্যানেল ছাড়া আর হচ্ছে এলএনজি ছাড়া আর কিছু নাম শুনছেন জীবনে কাতারে? তো পুরা কাতার মনে করেন চালায় আমেরিকান আর্মি, মানে ওদের নিরাপত্তা সবকিছু দ্বারা দেয়। তো সেই কাতার মনে করেন যে এখন আমেরিকাকে যদি দেখে যে আমেরিকা তার রাষ্ট্রকে সেফ রাখতে পারতেছে না, তখন বাধ্য হয়ে কাতার মনে করেন যে ওখানে ফান্ডিং কমাবে। অথবা ধরেন সৌদি আরব, যেরকম আমি শুনলাম, এটার এখনো আমি ডাটাটা ফ্যাক্ট চেক করতে পারি নাই, সৌদি আরব নাকি এবার আমেরিকাকে বলছে যে সৌদি ভূখণ্ড ব্যবহার করে তোমাকে আমি ইরান আক্রমণ করতে দিব না। আমি বাংলাদেশি পত্রিকায় পড়েছি। হ্যাঁ, এখন বাংলাদেশি পত্রিকায় বেরোলে পরে একটু রিস্কি, কারণ এটা তো আসলে ইন্টারন্যাশনালি যদি না আসে, বাংলাদেশে তো মনে করেন প্রচুর মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ক্রিয়েট হয়। তো এই জন্য এটা আমি ওইভাবে ফর্মালি কোট করলাম না আপনার অনুষ্ঠানে, যাতে আপনার দর্শকরা মিসগাইডেড না হয়। এটা ইয়েট টু মানে ভেরিফাই, বাট শুনলাম, বাট দ্যাট ওইরকম হওয়ার সম্ভাবনা আছে। কারণ যখন এখন মজার ব্যাপার যেটা, যেমন ধরেন সৌদি আরবের টেনশন কি বলেন, সৌদি আরবের কিন্তু আরেকটা বড় টেনশন হচ্ছে গণতন্ত্র। ঠিক আছে, তো এখন ইরানের মতো স্টাইলের শাসন ব্যবস্থা সৌদি আরবে আসবে, এই ভয়ে তো সৌদি আরব মনে করেন আমেরিকার অনেক কিছু দিবে, বুঝেন নাই? বাট আবার এমবিএস এর মাথায় ওইটাও টেনশন আছে যে সে যদি ইরানের এগেনস্টে ফাইট করতে না পারে, এবং তাকেও তো মনে করেন যে তার জনগণের কাছে এবং
যেহেতু সে কাবা ঘরের রক্ষক, তাকে মুসলিম উম্মার কাছেও ক্লিয়ার করতে হবে যে ইরানের বিরুদ্ধে সে যুদ্ধ কেন করতেছে। তো যুদ্ধ জিনিসটা বরাবরই কমপ্লেক্স, আর এখানে ধরেন ইন্টারন্যাশনাল রিলেশন তো আরো কমপ্লেক্স। মানে ট্রাম্প অলরেডি বলতেছে যে সেখানে স্থলবাহিনী পাঠানোর কোনো মানেই হয় না। আবার স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা কতটুকু আছে, এবং এই স্থলবাহিনী পাঠানো ছাড়া আসলে এই ইরানের মতো একটা জাতিকে পরাজিত করা বা রেজিম চেঞ্জ করা সম্ভব কিনা। সেক্ষেত্রে আবার একটু লেজও লাগে এই প্রশ্নের যে যে কুর্দি কুর্দি যে বিদ্রোহী গোষ্ঠী, এদেরকে আবার ট্রাম্প চাইতেছে ভিতরে পাঠানোর জন্য। এক্ষেত্রে সফলতাটা আসলে ট্রাম্প পেতে পারে কিনা, এই আপনার কাছে। কুর্দিকে তো পাঠাবেই, কুর্দিকে পাঠাবে, কারণ হচ্ছে কুর্দি হচ্ছে আমেরিকার একমাত্র প্রক্সি ট্রাম্প কার্ড। যেটা মানে ইরান যে প্রক্সি যুদ্ধটা খেলে, সেখানে কুর্দিরা হচ্ছে একমাত্র ট্রাম্প কার্ড, যেটা আমেরিকা ইউজ করছে, অনেকদিন ধরে ইউজ করছে, এখন আবার ইউজ করার চেষ্টা করবে। আর আপনি যেটা জিজ্ঞেস করলেন যে এখন আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে, মানে স্থলবাহিনী ছাড়া আসলে সম্ভব কিনা ইরানকে পরাজিত করা, স্থলবাহিনী পাঠানো ছাড়া। কোশ্চেন কিন্তু দুইটা, একটা হচ্ছে রেজিম চেঞ্জ, আর একটা হচ্ছে ইরানকে পরাস্ত করা। যদি ইরানকে পরাস্ত করতে হয় তাহলে স্থলবাহিনী ছাড়া সম্ভব না, এটা গেল 1 নম্বর। তারপরেও ধরুন পরাস্ত করলো, তো ইরান দখল করলো, কয়দিন টিকায় রাখতে পারবে, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। যেমন ধরেন আফগানিস্তানকে 20 বছর ধরে আটকে রাখছিল, তারপরে তো ছাড়তে হয়েছে, তাই না? তো এইটা হচ্ছে স্থলবাহিনী এবং বিজয়ের কথা বললাম। আর আরেকটা যেটা বললেন রেজিম চেঞ্জ হয়তো সম্ভব। ধরেন প্রত্যেকটা দেশেই তো আসলে মানে গাদ্দার থাকে। যে আমাদের আসিফ ভাই যেরকম বলছে না, গায়ক আসিফ ভাই, যে 140 কোটি ভারতীয়র ভিতরে একজন বাংলাদেশি দালাল নাই, বাট বাংলাদেশের 20 কোটি বাঙালির ভিতরে 5 কোটি হচ্ছে ইন্ডিয়ান দালাল। দুঃখজনক না কথাটা? ওইরকম ইরানেও কিন্তু অনেক এরকম আছে যারা এই আয়াতুল্লাহ টাইপের গভর্নমেন্ট চায় না, ঠিক আছে? এবং এদের অনেকে আছে যারা আবার এই যে শাহরেজা পেহলেভির ছেলে আছে, তারে আবার মানে আমেরিকা যেহেতু উস্কায় দিচ্ছে, সে কিন্তু এখন দেশের বাইরে আছে, অ্যাসাইলাম আছে, তো তাকে আইনা আবার নতুন একটা গভর্নমেন্ট করার চিন্তা করতেছে। তো মানে এছাড়াও ধরেন বাইরের প্রেশারও আছে। যেমন ধরেন এই যে একটা যুদ্ধ লাগলো, এই যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটা দেখেন আপনি। হ্যাঁ, খুবই খুবই মানে তারা ওই যে মানে খামেনিকে মেরে ফেলেছে এটার ব্যাপারে তো তারা কিছু বলেইনি, বরং আরো ইরান আক্রমণ করতেছে, এজন্য তারা নিন্দা জানায়। এই জন্যই আমি বললাম ভাই, আমরা যখন আমরা ভাড়াটিয়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বুদ্ধি মনে হয় এগুলো। এখন এই জায়গায় আমি বললাম না, এটা বাংলাদেশের এটা করা ছাড়া উপায় নাই। মানে বাংলাদেশ মনে করেন আমেরিকার এগেনস্টে কথা বলবে, এটা তো আপনি কল্পনাও করতে পারেন না, কারণ আমাদের তো রিজার্ভ ডলার সবকিছু পেছ লাগে যাবে তখন। আর দ্বিতীয়ত হচ্ছে যে ধরেন পাবলিক বিশ্ব ব্যবস্থায় আপনি দেখবেন যে, যেমন আপনি আমার সাথে যে আলোচনা করতেছেন, এটা কোনো মিনিস্ট্রি মিডিয়া করবে না, তাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। তো এই জন্য ধরেন এইখানেই হচ্ছে মজার ব্যাপার, যে পাবলিক ওপিনিয়ন একরকম আর রাষ্ট্রের ওপিনিয়ন আরেক রকম, এবং এটা হইতে হবে, এটা আমি আসলে দোষও দিই না, এটা হইতে হবে। কিন্তু আমার কাছে আফসোস যেটা লাগছে, যে বাংলাদেশের এই মানে রজার সাহেবরে তো কেউ বলে নাই যে তাড়াতাড়ি এটা বিবৃতি দিতে, চুপ করে থাকতি, কেউ তো না করে নাই। মানে এরকম একটা বিবৃতি দিয়ে, যেটা নুরুল কবির সাহেব আবার এটারে মানে তুলাধনা করছে। তো আমি বলি যে ভাই, এই জায়গায় এত তাড়াহুড়ো করার দরকার ছিল না, একটু স্লোলি মানে বিবৃতি অন্যরা দিক না। ইসরায়েলের সাথে তো আমাদের পাসপোর্টের মানে ইসরায়েলে যাওয়া তো মানে এমনিতেই নিষিদ্ধ, তাই না? তো আমার এত তাড়াতাড়ি এখানে দরদ না দেখালেও চলতো। তো এইটা এখন বাংলাদেশ যে কারণে এটা করতেছে, এটারও একটা কারণ আছে, কারণ বাংলাদেশের উপর তো ইম্প্যাক্ট আসতেছে। তো বাংলাদেশের উপর ইম্প্যাক্ট আসতেছে, খুব সংক্ষেপে বলি আপনার দর্শকের জন্য। 1 নম্বর ইম্প্যাক্ট হচ্ছে মধ্যপ্রাচ্যে ধরেন এই যে ঘটনার কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে, এটা বাংলাদেশেও বাড়বে। এবং বাংলাদেশে আপনি থাকলে হয়তো দেখতে পারতেন যে কালকে রাতে আমি দেখলাম যে আমাদের মিরপুর ডিওএইচএস এর কাছে একটা সুমাত্রা ফিলিং স্টেশন নামে একটা স্টেশন আছে, আমি কালকে রাতে দেখি বিশাল লাইন, মানে সবাই তেল কিনতেছে ওখান থেকে, কারণ একটা প্যানিক চলে আসছে যে তেলের দাম বেড়ে যাবে। 2 নম্বর যেটা হচ্ছে যে, এই যেমন ধরেন আরামকোর উপরে যদি আঘাত আসে, তারপরে
কাতার এলএনজির উপরে যদি আঘাত আসে, ওইসব জায়গায় আমাদের বাংলাদেশে অনেক শ্রমিক আছে, তো তারা তখন ছাঁটাই করবে। ছাঁটাই করলে পরে দেখবেন যে সবচেয়ে অদক্ষ অথবা সেমি স্কিল্ড শ্রমিক হচ্ছে বাঙালি শ্রমিক, সুতরাং এদের চাকরি যাবে। তো ধরেন 2 কোটি প্রবাসীর ভিতরে প্রায় 70-80 লাখ থাকে হচ্ছে ধরেন মিডল ইস্টে। এখান থেকে যদি 10 লাখও চলে আসে আগামী মাসে, আপনি 10 লাখ কোথায় রাখবেন? সরকারকে তো দায়িত্ব নিতে হবে। এই 10 লাখ যে এখন যারা ফিরে আসতে চাচ্ছে অথবা যাদের মানে ছুটি শেষ হয়েছে, যারা মিডল ইস্টে ফিরে যেতে চাচ্ছে, তাদের ফ্লাইট তো বন্ধ। সো এই জায়গাগুলোতে ধরেন একটু সমস্যা হবে। আর লং টার্মে এই এনার্জি সেক্টরে যখন এরকম একটা ক্রাইসিস ক্রিয়েট হবে, তখন তো এটার ইফেক্ট কোন সব দিকে পড়বে। আবার আরেকটা ক্রাইসিস হচ্ছে, আমি যেটা শুনলাম যে এই যে আমাদের অপরিশোধিত তেল যে আসে, ক্রুড অয়েল, মানে ইয়ে থেকে শিপে করে কিন্তু একেবারে রেডিমেড ডিজেল অথবা কেরোসিন অথবা পেট্রোল আসে না, অকটেন আসে না, এটা কিন্তু পরিশোধিত হয়। ক্রুড আসে, সেটা পরিশোধিত হয়। এখন আমি এটা জানতাম না, ওই দিন আমি শুনলাম যে আমাদের 80% ক্রুড অয়েল পরিশোধিত হয় ইন্ডিয়া থেকে। ফার্স্টে ইন্ডিয়াতে আসে, সেখান থেকে পরিশোধিত হয়ে আসে। কিন্তু সিঙ্গাপুর এখন থেকেও নাকি হয়, জানি না ঠিক সঠিক। মানে আমাদের নিয়ারেস্ট হচ্ছে ইন্ডিয়া, সিঙ্গাপুর থেকে পরিশোধন করে আনতে তো খরচ বেশি হওয়ার কথা, আচ্ছা সো ইন্ডিয়া থেকে আসে। আর বাংলাদেশের নিজস্ব ক্যাপাসিটি আছে পরিশোধনের, যে আমাদের রিফাইনারি আছে না, ইস্টার্ন রিফাইনারি, তারপর কি সব নাম আছে, এদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি নাকি 20%। তো তাইলে এখন বেকায়দাটা বুঝছেন আপনি? এখন তো মনে করেন যে এই তেলের এই ক্রাইসিসের ভিতরে যদি ইন্ডিয়া বলে যে না, আমার আদানির মতো আরো 4টা চুক্তি করতে হবে, তো এই সরকারের তো বিশ্বাস নেই ভাই, বুঝছেন নাই? তো এখন বিপদ আমাদের। আসলে এই যুদ্ধ ইরানে লাগছে ঠিকই, বাট আমাদের কিন্তু আশঙ্কা আছে, আমাদেরও বিপদ আছে। শুধু ইরানি না, আসলে সমস্ত বিশ্বই কম বেশি আক্রান্ত হবে। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন নিরাপত্তা বিশ্লেষক ডেলিচ খানের বিশ্লেষণ, এবং তার বিশ্লেষণে আমরা জানলাম যে আরো 6 সপ্তাহ আমাদের ওয়েট করতে হবে যে আসলে কি ঘটে জানার জন্য। এবং তিনি আরো বলেছেন যে আসলে স্থলবাহিনী না পাঠালে আসলে ইরানকে পরাজিত করা এক রকমের অসম্ভবই বলা চলে। জনাব ডেলিচ খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। কাজী ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার দর্শকদেরও ধন্যবাদ। খুবই ইনফরমালি কিছু কথা বললাম, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনি অনেক ভালো বলেছেন এবং দর্শক ভালোভাবে গ্রহণ করেছে, এবং আপনার এই পুরো পডকাস্টটা কিন্তু এডুকেশনাল ছিল আর কি। অনেক কিছু আমি নিজেও কিন্তু জানতাম না, অনেক কিছু। তো অনেক শিখলাম, আমার দর্শক শিখলো। জি, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।